প্রেমের পাঁচফোড়ন সিজন 2 লিখেছেন আফনান লারা। পর্ব সংখ্যা 7। ওয়ালাইকুমুসসালাম। আহানা এবার চলে যাচ্ছে। আবারও শান্ত ডাক দিল, ওরে। ধীরে ধীরে আহানার রাগ আরো বাড়ছে। ধমক একটা দিয়েই বলল, আবার কি? মিস সুহানা, আপনার নাকি 3টা বাচ্চা আছে, তাদের জন্য চকলেট চিপস কিনেছি, কিছু নিয়ে যান। আহানা কোমরে হাত দিয়ে এগিয়ে এসে বলল, তুই রাখ তোর কাছে। শান্ত মুচকি হাসতেছে বসে বসে। আহানা বাসায় ফিরে গোসল করে নিল। তারপর জলদি করে আবার বেরিয়ে পড়ল নিতুকে পড়ানোর জন্য। শান্তদের বাসার গেট দিয়ে ঢুকতে যেতেই সবার আগে শান্তকে দেখল সে। শান্ত বারান্দায় দাঁড়িয়ে বেয়ার খাচ্ছিল। আহানাকে দেখে সাথে সাথে লুকিয়ে ফেলে আরেক দিকে ফিরে গেছে সে। ব্যাপারটা খেয়াল না দিয়ে নিতুর রুমের দিকে চলে গেছে সোজা। শান্ত বিয়ারের বোতলটা লুকিয়ে আলমারি থেকে একটা প্যাকেট বের করে নিতুর রুমে যেতে গিয়েই থেমে গেল। ওখানে না গিয়ে মায়ের রুমে গেল সোজা। মা বিছানায় হেলান দিয়ে বসে আছেন, হাতে একটা বই পড়ার অনেক নেশা ওনার। সারাদিনে ফ্রি টাইম পেলেই হাতে বই নিয়ে বসেন তিনি। শান্ত মাকে বলল প্যাকেটটা আহানাকে দিতে। ও দিলে আহানা নেবে না, কিন্তু মা দিলে নিতে পারে। কাল রিয়াজের আংটি বদলে সে আহানাকে নিয়ে যাবে সাথে করে। আহানার ভালো জামা শাড়ি নেই বলে শান্ত আসার সময় একটা শাড়ি আর কিছু অর্নামেন্টস কিনে এনেছে আহানার জন্য, যাতে ও কাল এগুলো পরে আসতে পারে। মা মুচকি হেসে মাথা নাড়ালেন। প্যাকেটটা মায়ের পাশে রেখে শান্ত নিজের রুমে চলে আসলো। আহানা নিতুকে পরিয়ে চলে যেতে নিতেই রিপা এসে বলল, মা নাকি ওকে নিজের রুমে ডাকছে। আহানা তাই সেদিকে গেল। শান্তর মা একটা ফটো অ্যালবাম নিয়ে বসে আছেন। আহানা গিয়ে ওনার পাশে বসলো। ওনার হাতে যে অ্যালবামটা আছে তাতে একটা ছবি, যেটাতে আহানা শান্তর পিঠে উঠে বসে চিজ পোজ দিয়ে আছে আর শান্ত মরার মতো ঘুমাচ্ছে। আহানা হেসে দিল ছবিটা দেখে। মাও হাসলেন। তারপর পাশ থেকে প্যাকেটটা নিয়ে আহানার দিকে বাড়িয়ে ধরলেন। আহানা চমকে তাকিয়ে থেকে প্যাকেটটা নিয়ে বলল, এটা কি? মা কিছু বলতে পারলেন না। রিপা পাশে থেকে বলল, ম্যাডাম তোমাকে উপহার দিয়েছেন। আহানা খুশি হয়ে শান্তর মায়ের হাত জড়িয়ে ধরে হেসে দিল। শান্ত দিলে সে নিত না, শান্ত ভালো করেই জানে, তাই মাকে দিয়ে দেওয়াইছে। আহানা শান্তর মায়ের সাথে কিছু সময় কাটিয়ে তারপর বাসার উদ্দেশ্যে বেরিয়ে গেল। একটু থেমে পেছন ফিরতেই শান্তকে দেখল সে। এতক্ষণ ধরে শান্ত ওর দিকেই চেয়েছিল। বারান্দায় দাঁড়িয়ে আহানাকে দেখে আর একদিকে মুখ করে নিয়েছে সে। আহানা মুখ বাঁকিয়ে চলে গেল। সন্ধ্যা 7:30 বাজে। আহানা হাঁটার গতি বাড়িয়ে দিয়েছে। বেশি অন্ধকার হলেই বিপদ। মাসের শেষে এসে গেলে হাতে কানাকড়িও থাকে না। জলদি করে বাসায় ফিরে বিছানায় গোল হয়ে বসে সে প্যাকেটটা খুলল। ভেতরে একটা ক্রিম কালারের জর্জেট শাড়ি, মুক্তোর কাজ করা, সাথে গলার কানের সেট। মা তো রীতিমতো অবাক। ছুঁয়ে ছুঁয়ে দেখতেছেন সব আর বলতেছেন, শান্তর মায়ের চয়েস অনেক ভালো। আহানা হেসে বলল, ভালো তো, অন্তত ওই হারামির চয়েসের থেকেও ভালো। পরের দিন সকালে বাচ্চাদের পড়ালো না সে রতনের ভয়ে। সময় হতেই রেডি হয়ে ভার্সিটির দিকে গেল। কাল যে একটা চাকরিতে সে জয়েন করেছে সেটাই ভুলেই গেছে।
মন মতো সে ক্লাস করে যাচ্ছে, ফোন বাজতেছে, কিন্তু ক্লাস টাইম বলে সে ধরলো না, ভাইব্রেশন দেওয়া। ব্রেক টাইমে রূপার সাথে কথা বলতে বলতে আহানা ক্যাম্পাসে বের হতেই ওর নজর গেল ভার্সিটির গেটের দিকে। শান্ত হনহনিয়ে এদিকেই আসতেছে। আহানা চোখ ডলে আবারও তাকালো। না, এটা তো সত্যি সত্যি শান্ত। এত রেগে কেন? ইয়া আল্লাহ, আমার তো অফিসের কথা মনেই নেই। ধুর, এই মেয়ে বেয়াদব, কাল যে চাকরির জন্য ফর্ম ফিল আপ করে আসছো, সেটা কি মনে নেই তোমার? অফিস কে করবে? এরকম ধমকান কেন? আমার মনে ছিল না, যাচ্ছি এখন। কারে গিয়ে বসো, যাও। আমার বয়ে গেছে আপনার সাথে অফিসে যেতে, আমি রিক্সা একটা নিয়ে তারপর যাব। তোমার চাকরি হলো ক্লায়েন্টদের সাথে মিটিংয়ে আমাকে হেল্প করা, আর এখন আমি রেস্টুরেন্টে যাচ্ছি যেখানে আমার ক্লায়েন্ট ওয়েট করতেছে, এবং তাই তুমি আমার সাথে যাবে। ওফ, আরে এটা যে সাহারিয়ার শান্ত। ও মাই গড, আপনি আমাদের ভার্সিটিতে? আমি কই যাব, কি করব? সীমান্ত সম্ভারের সীমান্ত সম্ভারে যাও, নওশাদ সেখানে। সীমান্ত সম্ভারে যাও, নওশাদ সেখানে। আপনি জানলেন কি করে যে আমি উনাকে লাইক ইউ করি? নওশাদ বলেছে তুমি আমাকে দেখে হাসো আর ওকে দেখে পিলারের সাথে লেগে যাও। তোমাকে নাকি ক্রাশ যখন বরের তনুর মতো লাগে ওর কাছে। তোমার তোমাকে নাকি ক্রাশ যখন বরের তনুর মতো লাগে ওর কাছে। হ্যাঁ, আমি তো তনুর মতো, বিয়া না করলে গলা টিপে ধরে বিয়ে করে নিব জোর করে। তো যাও, ধরে বিয়ে করে নিয়ে আসো। আমি চাই আমার আগে ওদের সবার বিয়ে হয়ে যাক। সত্যি আপনি মজা করছেন না তো? একদমই না, তুমি যাও। আমি নওশাদকে ফোন করে বলে দিচ্ছি ও তোমার সাথে মিট করবে। শান্ত কথাটা বলা শেষ করে আবার আর রূপাকে কোথাও দেখলো না। সে তো উধাও, দুনিয়াতেও নেই। আহানা অবাক হয়ে বলল, এই মেয়েটাকে নিয়ে আর পারি না। সত্যি সত্যি সীমান্ত সম্ভারে চলে গেছে মনে হয়। হ্যাঁ, এখন আমারও সেখানে যাচ্ছি। কেন? বললাম না, ক্লায়েন্ট আসতেছে। ও, আহানা নিজের গায়ের দিকে তাকালো একবার। ফ্যাকাশে একটা হলুদ রঙের জামা পরে আছে সে, মনে হয় সকিনা জরিনা লাগতেছে। শান্ত কারের ভেতর থেকে একটা কোট নিয়ে আহানার গায়ে ছুঁড়ে মেরে ভেতরে গিয়ে বসলো ড্রাইভিং সিটে। আহানা কোটটার দিকে চেয়ে বলল, কি করবে এটা দিয়ে? খাও বসে বসে। কোট মানুষ কি করে? পরে পরে জানো না? আর এটা লেডিস কোট, স্পেশালি তোমার জন্য কেনা। মিটিং অ্যাটেন্ড করার সময় সব সময় এটা পরে থাকবা। আহানা মাথা নাড়িয়ে এরপর দাঁত কেলিয়ে পরে নিল কোটটা। তারপর দরজা খুলে ভেতরে এসে বসে পড়লো। শান্ত গাড়ি স্টার্ট করতেই আহানা বলল, আমরা যেহেতু সীমান্ত সম্ভারে যাচ্ছি, রূপাও তো যেতে পারতো আমাদের সাথে। না, পারতো না। রূপা আমাদের সাথে গেলে সে জেনে যেত তুমি আমার অফিসে কর্মচারী। সে এই কথাটা নওশাদকে বলতো, তারপর নওশাদ, রিয়াজ আর সূর্য মিলে আমার মাথা খাইতো এই বলে যে তোমার আর আমার অনেক কিছু চলে। ওহ, তো যখন আমি আজ আপনার সাথে আপনার বন্ধুর আংটি বদলে যাব, তখন কিছু ভাববে না? আইডিয়া ওরাই দিয়েছিল, কারণ ওখানে একটা মেয়ে আছে নাম কণা, সে আমাকে ডিস্টার্ব করে, তাই ওরা বলেছিল এমনটা করতে। আচ্ছা, নামেন, এখন এসে গেছি আমরা। আহানা গাড়ির দরজা খুলেই নেমে শান্ত পেছন পেছন আসতেছে। শান্ত এত জলদি জলদি হাঁটে। লিফটে ঢুকে আহানা বড় করে শ্বাস একটা নিল, মনে হয় যেন তার পরীক্ষা হবে এখন। তারপর একটা কথা মাথায় আসতে সে শান্তকে জিজ্ঞেস করলো, তার ভার্সিটির কি হবে? শান্ত লিফট থেকে বের হতে হতে বলল, দুটোর একটা বেছে নাও। আরে কি বলতেছেন? আমার পড়ালেখা তো চালিয়ে যেতে হবে। তুমি ভার্সিটির ক্লাস করো,
চাকরির দরকার নেই, সংসার খরচ আমি দেব। না, ফ্রিতে টাকা নিব না আমি। তাহলে লেখাপড়ার কথা ভুলে যাও, যে কোনো একটা করো। আহানা মন খারাপ করে একটা চেয়ার টেনে বসলো। কিছুক্ষণ বাদেই দুইজন লোক আসলেন, শার্ট প্যান্ট পরা, দেখতে শান্তর মতোই, ওর বিজনেস পার্টনার। ওনারা বসে আহানার দিকে চেয়ে হ্যালো বলল। শান্ত আজ কিছুই বলল না, শুধু চেয়ে চেয়ে আহানার প্রতিটা কাজে মুগ্ধ হয়েছে। অনেক সুন্দর করে আহানা কাজটা সম্পর্কে দুজন লোককে সবটা বুঝিয়ে দিয়েছে। শান্ত আসার সময় কারে ওর হাতে টপিকটার একটা শীট দিয়েছিল। আহানা শীটটা পড়ে সে অনুযায়ী বিশ্লেষণ করলো সবটা। লোকগুলো খুশি হয়ে ডিলে সাইন করে চলে গেল। মিটিং শেষ হতেই শান্ত দুপুরের খাবার অর্ডার করছে। আহানা এদিক ওদিক তাকিয়ে আশেপাশে মানুষের চলাচলতি দেখতেছে। সবাই সবার খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। শান্ত ফোনে রিয়াজের সাথে কথা বলতেছে। আহানা চুপ করে চারদিক দেখে যাচ্ছে শুধু, আবার মাঝে মাঝে শান্তর দিকেও তাকাচ্ছে। অ্যাশ কালারের কোট আর ভেতরে নীল শার্টে ওকে বেশ লাগতেছে। আহানা ঠিকভাবে ওকে তেমন করে কোনোদিনই দেখে না। আজ বোরিং লাগতেছিল বলে একটু তাকালো সে। শান্ত আর ফোন টেবিলের ওপর রেখে টেবিলের দিকে তাকিয়ে থেকেই বলল, এই মেয়ে শোনো, এভাবে তাকাইও না, আমি তোমাকে বিয়ে করব না। আহানা চোখ নামিয়ে আর একদিকে ফিরে গেল, তারপর গম্ভীর গলায় বলল, এই যে শুনুন, আপনার সাথে আমার বিয়ে ঠিক হলেও আমি বিয়ের পিড়ি থেকে পালাবো। এই মেয়ে শোনো, আমাকে এই যে শুনুন বলবা না কেন? এমনি। শান্ত আর কিছু বলল না। ফোনে একটা গান প্লে করে টেবিলে আবারও রেখে দিল ফোনটা। খাবার আসতে এত দেরি হচ্ছে কেন? গানটা হলো দিল সামাল যা যারা, ফের মোহাব্বত কারনে চালা হে তু। আহানা হুট করে খারাপ লাগা শুরু হলো। গায়ের থেকে কোটটা খুলে কোলে রাখলো সে। শান্ত আরেকদিকে ফিরে বসে আছে। দুজনেই দুজনের মুখের ওপর বলে দিয়েছে তাদের মনের কথা, আর এখন নিজেদেরই মন খারাপ হয়ে গেছে। কেন মন খারাপ হয়েছে তার কারণ তারা জানে না, জানতেও চায় না। আহানা বরাবর একটা মেয়ে আর একটা ছেলে বসে হাসছে আর খাচ্ছে। আহানা ওদের দিকে মুচকি এসে তাকিয়ে আছে, আর শান্ত বরাবর বসে একটা ছেলে আর একটা মেয়ে, তাদের সাথে ছোট্ট একটা মেয়ে। তারা দুজন মিলে মিলে না খেয়ে বাবুটাকে খাওয়াচ্ছে শুধু। শান্তর মনে হলো ওর মনটা জুড়ে গেছে, হঠাৎ করে ভালো লাগা কাজ করতেছে। এপাশে আহানা আর ওপাশে শান্ত একসাথে দুজনে হাসলো। তারপর দুজন দুজনের দিকে তাকিয়ে মুখটা আবারও কালো করে খাওয়ার মন দিল। শান্ত খেতে খেতে বলল, সন্ধ্যায় রেডি থেকো, আমি তোমাকে তোমাদের বাসা থেকে পিক আপ করে নিব। নিতুকে পড়াতে আসবো না? আজ পড়াতে হবে না, না হলে যেতে যেতে লেট হয়ে যাবে, ঠিক আছে? প্রতিবার চিকেনের হাড় খাওয়ার সময় ছাড়িয়ে ছাড়িয়ে খেলেই হয়। বসে বসে একটা একটা করে হাড় সরাচ্ছ। তোমার এই অভ্যাস এখনো গেল না? আপনি জানেন কি করে? বাহ রে, ছোটবেলা আন্টি তোমাকে ইয়া বড় প্লেটে খাবার ধরিয়ে দিয়ে আমার পাশে বসিয়ে দিত, আর আমি তোমার খাওয়া দেখতাম। বসে বসে চিকেনের হাড় আগে সরিয়ে ফেলে তারপর একসাথে সব মুখে দিয়ে খেতে। তুমি এত বড় হয়ে গেছো, এখনো এই অভ্যাস গেল না তোমার? আমার নিজেরই মনে নেই, আর আপনার সব মনে আছে, কারণ আমি তখনও তোমার চেয়ে বড় ছিলাম। আর এখনো। আহানা ভ্রুকুচকে বলল, আপনি নিজের চরকায় তেল দেন না, আমার খাওয়ার দিকে তাকানোর কি আছে? শান্ত তাচ্ছিল্য করে একটু হাসলো, তারপর চামচ দিয়ে রাইস নাড়াতে নাড়াতে বলল, আমার খুনসুটি তো তোমার সাথেই, অন্য কারোর সাথে আসে না, আসবেও না হয়তো। দেখো না, আমেরিকা থেকে সেই 7 বছর আগে ঢাকায় ফিরেছি, আজ পর্যন্ত কারোর সাথে এরকম ঝগড়া হয়নি, হতেও যায়নি। আর সেই হলো তো
তোমার সাথেই হলো, যার সাথে ছোটবেলা থেকেই হয়ে আসতেছিল। আহানা শান্তর মুখ থেকে চোখ সরিয়ে খাবার দূরে ঠেলে দিয়ে পানি নিল খাওয়ার জন্য। আন্টির জন্য ও অর্ডার করেছি, প্যাকেট আসলে ব্যাগে নিয়ে নিও, আর খাবারটা শেষ করো, অনেক কাজ বাকি। আমি কিন্তু কর্মচারীদের বেশি খাওয়াই না প্রয়োজন ছাড়া। কথাটা শুনে আহানা মুখ বাঁকিয়ে খাবার প্লেট টেনে বাকিটাও খাওয়া শুরু করে দিয়েছে। শান্ত উঠে চলে গেছে বিল দিতে। আহানা পানি খেতে খেতে ভাবলো, আজ কি সূর্য উঠেছে? ঝগড়ুটে লোকটাকে না এত মিষ্টি মিষ্টি কথা বলতেছিল। আহানা পানি খেতে খেতে সামনে তাকাতেই দেখলো একটু দূরে রূপা দাঁত কেলিয়ে নওশাদের সাথে হাসতে হাসতে কফি খাচ্ছে। এটা দেখে আহানার কাশি উঠে গেল। ওনা মুখে রেখে কাশি থামিয়ে শান্তকে খুঁজতে লাগলো সে। শান্ত বিল পে করে এগিয়ে বলল, চলো যাই, লেট হচ্ছে। প্যাক করা খাবার নিয়েছো তো? আহানা ইশারা করে বলল, নওশাদ ভাইয়া আর রূপা ওই দিকে। শান্ত চমকে পেছনে তাকিয়ে দেখলো সত্যিই তো তাই। সে আহানার হাতে চাবি দিয়ে বলল, নিচে গিয়ে কারে বসতে। সে আসতেছে নওশাদকে হালকা টাইট দিয়ে। আহানা মাথা নাড়িয়ে চাবি নিয়ে চলে গেল। শান্ত দাঁত কেলিয়ে নওশাদের দিকে আসতেছে। এসে নওশাদের ঘাড়ে হাত রেখে বলল, কি কি ও ভাই, প্রেম হচ্ছে নাকি? নওশাদ তো এক প্রকার ঝটকা খেয়ে গেল। তারপর হেসে হেসে বলল, আরে না, রূপা তো আসলো এমনি বুঝি বুঝি। এতদিন আমার পেছনে লাগতেন, এবার আমি আপনার পেছনে লাগবো। ভেতরে ভেতরে টেম্পু চালান, তাই না? কথাটা বলে শান্ত হেসে চেয়ার টেনে বসলো। রূপা তার কানের পেছনের চুলগুলো গুজে দিচ্ছে, বারবার আর লজ্জা পাচ্ছে। শান্ত নওশাদকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলল, নট ব্যাড, রূপার সাথে ভালোই মানাবে তোকে। চটপট স্বভাব চটপটা স্বভাবের মেয়েটা আমারই পছন্দ হয়েছে তোর জন্য, তাই তো পাঠিয়ে দিলাম। ধুরু মিয়া, কই থেকে কই নিয়ে যাচ্ছিস সে কথা রে? রূপা ভ্রুকুচকে বলল, কি বললেন? তার মানে এতক্ষণ ধরে যে আমরা কথা বললাম সেটা কিছুই না? রসদ হালকা কেসে বলল, না মানে আসলে। শান্ত হাসি থামানোর চেষ্টা করে যাচ্ছে, তারপর হাসিটা এক সাইড করে বলল, ভাই আর লুকাতে হবে না, আমি সব বুঝছি আর ছবিও তুলছি। এবার দেখি তুমি কারে নেক্সট টাইম কেমনে ব্ল্যাকমেল করো। এবার দেখি তুমি আমারে নেক্সট টাইম কিভাবে ব্ল্যাকমেল করো। এটা কেমনে, কখন করলি? তোর বেস্ট ফ্রেন্ড বলে কথা, একটু একটু ফটোগ্রাফি তো জানতেই হবে। আহানা কারের সামনে এসে চাবি নিয়ে চেয়ে আছে ড্যাব ড্যাব করে। তারপর অনেকক্ষণ ভেবে কারের কাছে এসে ফুটো খুঁজতে লাগলো, যেটাতে চাবি ঢুকিয়ে সে কারের দরজাটা খুলবে। অনেকক্ষণ দেখাদেখির পর বুঝতে পারলো এটা ফুটো নেই। তারপর ভাবলো, এটা আবার কেমন গাড়ি, আমি এখন কেমনে করবো এটা। এই আহানা পেছন ফিরে দেখলো তিয়া এগিয়ে আসতেছে। এসে বলল, এখানে কি করিস তুই? তিয়া হলো আহানার ক্লাসমেট। ওর প্রশ্নের উত্তরে আহানা কিছুই বলতে যাবে তার আগে সে বলল, গাড়িটা পছন্দ হয়েছে বুঝি? হুম, বেশ দেখতে, কালো গাড়ি, এমনিতেই জোস আর গর্জিয়াস হয়। এভাবে গুড় গুড় করে দেখিস না, মানুষ তো তোকে চোর ভাববে। আহানা মুখটা ছোট করে বলল, আমি তো এটা বুঝছি, তোর তো পছন্দ হয়েছে, তাই বলে পাবলিক প্লেসে এমন করে দেখবি? মানুষ কি বলবে? আমি তো দেখে চোরনি ভাবছিলাম। এক্সকিউজ মি। তিয়া পাশে তাকিয়ে দেখলো শান্ত আসতেছে। এক্সকিউজ মি ঠিক কাকে বললো তা বুঝলো না তিয়া। শান্ত আস্তে আস্তে তার হাতে থাকা ছোট্ট একটা রিমোটের বাটনে ক্লিক করে আর কার আনলক করে দরজা খুলে বলল, ঢুকে বসো। আমি ইচ্ছে করেই তোমাকে ভুল চাবি দিয়েছি, না হলে তুমি যে দুষ্টু, পরে আমার কার চালিয়ে রোডে নেমে যেতা। শান্ত তিয়ার দিকে তাকাচ্ছেও না, পাত্তাও দিচ্ছে না। তিয়াও থ হয়ে দাঁড়িয়ে আছে। আহানা বোকার মতো শান্তর কথা শুনতেছে। শান্ত ওর হাত টেনে
ধরে টেনে কারের ভেতরে বসিয়ে দিয়ে নিজেও গিয়ে বসলো। তারপর জানালা দিয়ে মাথা বের করে বলল, আপু সরুন এখান থেকে, পার্কিং প্লেসে এমন করে দাঁড়িয়ে থাকবেন না, আমি তো পাগল ভেবেছিলাম। টিয়া চোখ বড় বড় করে সরে দাঁড়ালো সেখান থেকে। শান্ত গাড়ি স্টার্ট দিয়ে চুপ করে কার চালাচ্ছে। আহানা টিয়ার কথাগুলো মনে করে কাঁদতেছে, চুপি চুপি চোখ মুছতেছে সে। জানালার দিকে ফিরে বসেছে শান্ত, যাতে ওকে কাঁদতে দেখে না ফেলে। শান্ত নিশ্চুপ হয়ে ফাঁকা রোড দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে। আহানার হাতের চুরির ঝুনঝুন শব্দ হচ্ছে, যতবার সে চোখ মুছে ঠিক ততবারই। শান্ত গাড়ি থামিয়ে ফেললো, 2 মিনিট চুপ করে থাকলো। তারপর আহানার হাত দিয়ে মাথায় হাত দিয়ে টান দিয়ে বুকে নিয়ে আসলো ওকে। কেন কেন এনেছে সে জানে না, তবে তার দায়িত্ব, কিসের দায়িত্ব সে জানে না, তবে এটা তার করতেই হতো। কেন হতো সে জানে না, কিন্তু আহানার চোখের পানি তার গায়ে কাটার মতো লাগছিল। আহানা খুব জোরে আহানা খুব জোরে কেঁদে দিল শান্তর বুকে। সে তার সেদিকে খেয়াল নেই, কাদার জন্য একটু জায়গা পেয়ে কেঁদে দিয়েছে সে। আমি শুনেছি মেয়েটাকে বলেছে তোমাকে, কিছু মানুষ থাকে মনে আঘাত করে কথা বলার, জাস্ট ইগনোর দেম, তা না হলে কখনো উপরে উঠতে পারবে না। আহানা অনেকক্ষণ কাঁদার পর তার মনে হলো সে কোথায়, এক ঝটকায় সে সরে গেল। শান্ত ঠিক হয়ে বসে আবারও গাড়ি স্টার্ট করলো। আহানা জানালার দিকে ফিরে ওড়না দিয়ে মুখ মুছে নিল ভালো করে। খারাপ লাগতেছে এই ভেবে যে সে এতক্ষণ শান্তর বুকে ছিল, কি লজ্জাকর। শান্ত গলার টাই হালকা টেনে ঢিল করে চুপচাপ কার চালাচ্ছে, টু শব্দও নেই দুজনের মুখে। আহানা এতক্ষণ ধরে নিচের দিকে তাকিয়েছিল, তারপর হুট করে মাথা তুলে শান্তর দিকে তাকালো সে। কাঁপা কাঁপা গলায় বলল, আমাকে আর কখনো ছুবেন না আপনি। শান্ত ঠান্ডা স্বরে বলল, তাহলে আর কখনো আমার সামনে কাঁদবা না। কান্না পেলে কাঁদতে হয় না, হয় না, নিজেকে শক্ত করতে শেখো। বাইরের মানুষের কথা বাদ দেন, আপনি নিজেই তো কাঁদান আমাকে। আমি সব পারবো, আমি বাদে অন্য কেউ পারবে না তোমাকে কাঁদাতে, বরং আমি কাঁদাবো সারাদিন, সারাক্ষণ, সারা জীবন ধরে। স্টুপিড। আহানা শান্তর চিৎকারে কেঁপে উঠল, চোখ নামিয়ে আরেকদিকে মুখ নিয়ে গেল। সে কি বলতে নিয়েছিল সেটা ভুলেই গেছে। হাত কাঁপতেছে তার, কখনো এমন করে কেউ তাকে কথা বলেনি ওর সাথে, তাই হয়তো এমন লাগতেছে। শান্ত অফিসের সামনে এসে কার থেকে নেমে হনহনিয়ে চলে গেল। আহানা কার থেকে নেমে আস্তে আস্তে অফিসে আসতেছে শান্ত ততক্ষণে নিজের অফিস রুমে চলেও গেছে। উষা আহানাকে ওর কেবিন দেখিয়ে দিল, একদম শান্তর অফিস রুমের পাশেই, হালকা ঝাপসা কাচের দেওয়াল মাঝখানে। ওপারে কি চলে তা দেখা যায় না, তবে মানুষটা দাঁড়িয়ে আছে নাকি বসে আছে তা বোঝা যায়। আহানা একটিবারের জন্য তাকালো না সেদিকে, চুপ করে তার সামনে থাকা টেবিলের দিকে চেয়ে আছে সে। স্যার, এই ফাইলগুলো তো সোহানাকে দিব তাই না? ও কি করেছে এখন? কেবিন দেখিয়ে দিয়েছি, গিয়ে বসেছে। ওকে। আহানা গাল ফুলিয়ে এদিক ওদিক তাকাচ্ছে। ওর পাশে আরো 13-14টা কেবিন, সবাই সবার কাজে গভীর মনোযোগ দিয়ে কাজ করে যাচ্ছে। মাঝে মাঝে একটা লোক ট্রেতে করে কফি এনে দিয়ে যায়, তারা সেটাতে হাতে নিয়ে খায় আর কাজ করে। এত কাজ, বেতন কত এদের? উষা হেসে বলল, তোমার বেতন তো 30,000-এর উপরে হবে। কি? তবে তোমার পোস্টের বেতন 20,000, কিন্তু স্যার চেকে 30,000 সাইন করেছে। কেন? আমি তো বাড়তি টাকা নিব না। সোহানা, এসব কেমন কথা? স্যার তোমাকে নিজ থেকেই টাকা দিতে চায় আর তুমি নিতে চাচ্ছ না? আয়না উঠে দাঁড়িয়ে হনহনিয়ে শান্ত রুমের দিকে ছুটল। উষা দৌড়ে এসে ওকে থামালো সাথে সাথে। আরে আরে, এমন করিও না, স্যার রেগে যাবে। তোমার না 3টা বাচ্চা আছে, টাকা পেলে তো তাদেরই ভালো হবে তাই না? আমি যেটা পাওয়ার কথা সেটাই নেব, এর বেশি আমি নিব না।
আহানা শান্ত রুমের দরজার সামনে এসে নক করলো কয়েকবার। উষা আহানার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। শান্ত এসে দরজা খুলতেই দেখলো আহানা উষাকে বলতেছে ওর শান্তর সাথে কথা আছে। উষা, ওকে আসতে দাও। শান্ত কথা শুনে উষা আহানার হাত ছেড়ে দিয়ে বলল ঠিক আছে। শান্ত আবার ভেতরে চলে গেল। আহানাও আসলো কিছুক্ষণ পর। কি বলবে তাড়াতাড়ি বলো, আমার কাজ আছে। আমার বেতন 20,000 20,000 থাকার কথা, আপনি 30,000 ঠিক করলেন কেন? আমি এমনি এমনি টাকা নিব না। শান্ত, কিছুক্ষণ আগে একটা পার্টনারের সাথে কথা কাটাকাটি হয়েছে, মন মেজাজ এমনিতেও বিগড়ে আছে, এর ভেতরে আহানার নিউ টপিক নিয়ে ঝগড়া শুরু করে দিয়েছে। শান্ত উঠে দিয়ে দাঁড়িয়ে আহানার হাত ধরে এক ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিল। আহানা গিয়ে ফ্লোরে পড়ে গেছে ওর ধাক্কায়। শান্ত রুম থেকে বেরিয়ে পকেটে হাত ঢুকিয়ে বলল, আমি আন্টির ঔষধ আর ভালো থাকা খাওয়ার জন্য 10,000 বাড়িয়ে লিখেছি, আর হয়তো তোমার মতো মেয়ের এইটুকু যোগ্যতা নাই যা 30,000 তো দূর, 20,000-এরও চাকরি পাবে। আমার রিলেটিভ বলেই তুমি চাকরিটা পেলে, না হলে আইএ পাস তাও গ্রেডের কেউ এরকম পোস্টে জব পায় না, বুঝছো? আবার বড় বড় কথা বলতেছো, টাকা কত দিব, কারে দিব, দ্যাটস নন অফ ইয়োর বিজনেস, জাস্ট গেট আউট ফ্রম হিয়ার নাও। আহানা মুখ ছোট করে তাকিয়ে আছে শান্তর দিকে, তারপর ফ্লোর থেকে উঠে করিডোর দিয়ে চলে যেতে নিতেই শান্ত নিজের ভুল বুঝতে পেরে মাথায় হাত দিয়ে দেওয়ালে একটা ঘুষি মেরে দিল। তারপর আহানার সামনে গিয়ে দাঁড়ালো সে। আহানা চোখ মুছতে মুছতে বলল, আমি এই চাকরি করবো না, পথ ছাড়ুন, আমি চলে যাব এখন। আই এম সরি, মেজাজটা গরম ছিল। আর তুমি সব সময় এক কথায় অটল থাকো যে এমনি এমনি তুমি টাকা নেবে না। আপনার সাথে কোনো কথা বলতে চাই না, অনেক বলেছেন। আহানা পাশ কেটে চলে যাচ্ছে। শান্ত ওর হাত মুঠো করে ধরে আটকালো ওকে। হাত ছাড়ুন, না হলে চেঁচাবো। শান্ত এখনো ধরে রেখেছে আহানার হাত, আরেক হাত দিয়ে নিজের মাথাটা একটু টিপে নিজেকে ঠিক করলো সে। তারপর আহানাকে টেনে নিজের রুমে নিয়ে আসলো। আপনি অতিরিক্ত করতেছেন, একবার বের করে দিয়ে এখন আবার আনলেন, কি চান আপনি? বসো এখানে, আমার এত সময় নেই, আমি গিয়ে আরেকটা চাকরি খুঁজবো, তাও আপনার কাছে চাকরি করব না আমি। ও তাই নাকি? তুমি অন্য চাকরি কোথায় পাবে? ঠিক আছে যাও তাহলে, কাল সকালেই তুমি ফিরে আসবে, আমি চ্যালেঞ্জ করতেছি তোমায়। আহানা চোখ মুখ মুছে মাথা উঁচু করে চলে গেল, আর কিছু বলল না। শান্ত মাথায় হাত দিয়ে বসে আছে, বেশি রূঢ় হয়ে গেছে সে। আহানা তো সবসময় এরকমই ঝগড়া করে, আজ বেশি বকলাম নাকি? যাই হোক, কাল আবার ফেরত আসবে, আমি শিওর। কোথাও চাকরি না পেয়ে ঠিকই ফেরত আসবে। আহানা গাল ফুলিয়ে চলে গেল। তখন দুপুর 2টা বাজে। সে হেঁটে হেঁটে যতদূর পারছে, যত কোম্পানি পেয়েছে, খোঁজ নিয়েছে, তাও কোনো চাকরি পেল না সে। বিকাল 5টার দিকে মন খারাপ করে বাড়ি ফিরল আহানা। মা জিজ্ঞেস করলো প্রথম দিনের অফিস কেমন লাগলো। আহানা কিছু বলল না উত্তরে। শান্ত দেওয়া শাড়িটা হাতে নিয়ে চুপচাপ সেটা পরায় মন দিল সে। শাড়িটা ক্রিম কালারের আর লাল পাড়ের মুক্তোর কাজ করা। আহানা পরার পর মা হাঁ করে বললেন, রানী রানী লাগতেছে তোকে। আহানা সেদিকে খবর নেই, চাকরির কথা ভেবে যাচ্ছে সে। গলায় নেকলেসটা পরে কানের দুল পড়তে পড়তে বেরিয়ে গেল সে। শূন্য রোডে দাঁড়িয়ে আছে আহানা। মাথার উপরে ফ্লাইওভার, শো শো করে তার উপর দিয়ে গাড়ি যাচ্ছে। আহানা চোখ বন্ধ করে রইল কিছুক্ষণ, তারপর একটু পিছিয়ে দূরে দাঁড়িয়ে ফ্লাইওভার থেকে চোখ সরিয়ে আকাশের দিকে তাকালো সে। এই শহরে চাকরি পাওয়া মুখের কথা নয়, আর যদি হই মেয়ে তো চাকরি পাওয়া ভাগ্যের ব্যাপার। আহানা নামটা শুনে আহানা ভয় কলিজা কেঁপে উঠল। পাশে তাকালেতেই দেখলো রতন দাঁড়িয়ে আছে, পরনে সেই প্রিন্টের 3rd ক্লাস লুঙ্গি আর হাফ হাতার শার্ট। সে আহানাকে পা থেকে মাথা পর্যন্ত এমন ভাবে দেখছে যেন গিলে খাবে। এখনই আহানা
এখনই আহানা সরে দাঁড়ালো। এত সেজেগুজে কই যাও তুমি? তাও এই সময়ে? কিছুক্ষণ পর সাজ হবে, এখন কই যাও? শুনলাম তুমি নাকি চাকরি পাইছো, সেখানে যাচ্ছ নাকি? বড় লোক দেখে নতুন পটাইছো নাকি মনে হয়? আহানা শক্ত হয়ে দাঁড়িয়ে রতনের তিক্ত কথা শুনতেছে। কি রে, কথা বলস না কেন? এতদিন তোরে তুমি কইয়া সম্বোধন করতাম, এখন মনে হয় তুই সেটার যোগ্য না। তোরেও বড় লোক ছেলেদের হাওয়া ধরছে। না হলে এত সেজে গুজে এই সময় কই যাস তুই? তোর মা তো বাড়িতে, ইজ্জত রাখবো না তোর, মনে রাখিস। আমাকে যদি ধোকা দেস, সব শেষ করে দিমু তোর। আহানা হাত মুঠো করে চড় দেওয়ার আগেই কারোর আওয়াজ পেয়ে থেমে গেল। পেছন ফিরে দেখলো শান্ত। শান্তর কার। আহানা দেরি না করে সেদিকে ছুটলো। শান্ত বের হওয়ার আগেও দরজা খুলে ভেতরে ঢুকে বসে পড়লো। রতন দাঁড়িয়ে সব দেখতেছে। আহানা শান্তকে শুধু বলল, চলুন, দেরি হয়ে যাচ্ছে। শান্ত রতনকে দেখেছে। সেদিকে তাকাতে তাকাতে সে গাড়ি স্টার্ট করলো। কিছু দূর গিয়ে এসে বলল, ছেলেটাকে আপনার বিষয় না এটা? ডিস্টার্ব করে? ডিস্টার্ব করে? আমার দায়িত্ব আমার নিজেরই, কারোর এত ভাবতে হবে না। শান্ত আহানার আর কিছু না বলে গাড়ির ডেস্ক ওপেন করলো। এক হাত দিয়ে আরেক হাত দিয়ে গাড়ি চালাচ্ছে। ডেস্কের ভেতরে এক মুঠো লাল চুড়ি আর একটা ঘড়ি। শান্ত চুড়িগুলো নিয়ে আহানার দিকে বাড়িয়ে ধরে বলল, চুড়ি দিতে ভুলে গিয়েছিলাম, নাও ধরো, পরে নাও। আহানা চুড়ি নিয়ে পড়তে পড়তে থেমে গেল। হঠাৎ শান্তর দিকে ফিরে বলল, দিতে ভুলে গেছিলাম মানে? এগুলো তো আমাকে আন্টি দিয়েছে, তার মানে আপনি? শান্ত তার ঘড়িটা পড়তে পড়তে বলল, মা তোমার জন্য চুড়ি কিনতে ভুলে গেছিল বলে আমাকে কিনতে হলো। আমার আর কাজ নেই, তোমার জন্য শপিং করব। আহানা চুড়িগুলো পরে জানালার দিকে মুখ করে বসলো। শান্ত তার ঘড়িটা ভালো মতন পরে এরপর নওশাদকে ফোন দিল। নওশাদ জানালো সে আর সূর্য রিয়াজদের বাসায় পৌঁছে গেছে অলরেডি। কণাও এসে গেছে। সে নাকি পাগলের মতো শান্তকে খুঁজতেছে। শান্ত লাইন কেটে পানির বোতল নিয়ে ঢকঢক করে সবটা পানি খেলো। এই কণা মেয়েটার দিক থেকে কি করে বাঁচবো? আহানা সেদিকে খবর নেই। সে বাইরের দিকে তাকিয়ে আছে। একটা সেতু পেরিয়ে যাচ্ছে তারা, সম্ভবত কাঁচপুর ব্রিজ এটা। দূর পর্যন্ত নদী দেখা যায়, সে সূর্যের আলোয় চিকচিক করছে পানি। আহানা মুগ্ধ হয়ে সেদিকে তাকিয়ে আছে। পানি এমন ভাবে চিকচিক করতেছে, মনে হয় নদীর পানি সোনার। ব্রিজ থেকে নামতেই তারা পড়লো জ্যামে। ইয়া বড় জ্যাম। আহানা গালে হাত দিয়ে বাইরের এই যাত্রীবাহী বাসের দিকে তাকিয়ে আছে। আপা, আমরা খাবেন? শশা খাবেন? আহানা মুচকি এসে আবারও মুখটা ফ্যাকাশে করে বলল, না, খাবো না। শান্ত ছেলেটাকে ইশারা করে বলল, দুটো দিতে। পকেট থেকে টাকা বের করে ছেলেটাকে টাকা দিয়ে শশা একটা একটা আর একটা আমরা হাতে নিল ছেলেটার থেকে। তারপর একটু আহানার কাছে দিকে এসে বসে আরামসে সাউন্ড করে সে শশা খাচ্ছে। আহানা পাশে তাকাতেই দেখলো শান্ত লবণ মরিচ ডলে ডলে ওকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছে আর বলতেছে, কেউ চাইলে নিতে পারে, আমি আবার একা একা খাই না। আহানা শান্তর দিকে খেয়াল করলো এবার। শান্ত আজ ক্রিম কালারের সিল্কি কাপড়ের একটা পাঞ্জাবি পরেছে, তার উপর দিয়ে লাল কোটি পরেছে। মনে হয় যেন আহানার সাথে মিলিয়েই পড়েছে সে। আহানা শান্তর হাত থেকে থাবা নিয়ে থাবা দিয়ে আমরা নিয়ে নিল। বেয়াদবের মতো এমন ভাবে দেখিয়ে খাইতে পারে যেন মানুষের পাগল করে দিয়ে ছাড়বে।